এবার ভারতের এয়ারপোর্ট, ইম্পর্টেন্ট কিছু রিসার্চ ইনস্টিটিউট, ভারতের বিভিন্ন ট্রাইব, এই বিষয়গুলো রিভিশন দেব। তো প্রথমেই আসি এয়ারপোর্টের ব্যাপারে। এয়ারপোর্ট থেকে মেইনলি যে টাইপের প্রশ্ন আসে সেটা হলো যে কোন এয়ারপোর্ট কোন জায়গায় অবস্থিত। তো সেই হিসাবে ভারতের আমি ইম্পর্টেন্ট কিছু এয়ারপোর্ট গুলোর কথা প্রথমে বলি দিল্লিতে। দিল্লির যে এয়ারপোর্ট তার নাম হলো ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এইরকম একই নামে আর একটা আছে হায়দ্রাবাদেরটার নাম হলো রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দিল্লিতে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হায়দ্রাবাদে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এছাড়া ভারতের স্বাধীনতা সংগ্রামীদের নামেও বিভিন্ন এয়ারপোর্ট আছে, যেমন কলকাতাতে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কলকাতা এয়ারপোর্ট বা দমদম এয়ারপোর্টের অ্যাকচুয়াল নাম হলো নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। গুজরাটের আহমেদাবাদে যে এয়ারপোর্ট রয়েছে সেটা হলো সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নাগপুরে যেটা আছে সেটার নাম হলো ডক্টর বি আর আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বেনারসে রয়েছে লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। উত্তরপ্রদেশে আর একটা আছে লখনৌতে, এটা হলো চৌধুরী চরণ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। উত্তরপ্রদেশে দুটো, চৌধুরী চরণ সিং আর এটা লাল বাহাদুর শাস্ত্রী। বিহারের পাটনাতে রয়েছে জয়প্রকাশ নারায়ণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বিহারের পাটনাতে জয়প্রকাশ নারায়ণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এরপর অন্যান্য কিছু নাম বলে, যেমন ঝাড়খণ্ডের রাঁচিতে হলো বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। উড়িষ্যার ভেতর ভুবনেশ্বরে হলো বিজু পাটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আসামে রয়েছে গুয়াহাটি এয়ারপোর্ট, এর নাম হলো গোপীনাথ বারদৌলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। গুয়াহাটি এয়ারপোর্ট এর আরেক নাম হলো গোপীনাথ বারদৌলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চেন্নাইতে দুটো, একটা হলো আন্না আর একটা হলো মিনামবক্কম। চেন্নাইতে আন্না আর মিনামবক্কম এয়ারপোর্ট, দুটোই চেন্নাইতে। কর্ণাটকে আছে ব্যাঙ্গালোরের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তার নাম হলো ক্যাম্পাগোড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ব্যাঙ্গালোর ক্যাম্পাগোড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বোম্বেতে যে এয়ারপোর্ট তার নাম হলো ছত্রপতি শিবাজি টার্মিনাল এয়ারপোর্ট বা ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এর আরো একটা নাম আছে সান্টা ক্রুজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো বোম্বেতে ছত্রপতি শিবাজি বা সান্টা ক্রুজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এরপর রাজস্থানের উদয়পুরে আছে মহারানা প্রতাপ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। পাঞ্জাবের অমৃতসরে আছে গুরু রামদাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। উত্তরাখণ্ডের দেরাদুনে জলিগ্র্যান্ট এয়ারপোর্ট বা জলিগ্র্যান্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো মোটামুটি সবগুলো হলো। আচ্ছা, মধ্যপ্রদেশের একটা আছে ইন্দোরে হলো রানী অহল্যাবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর আরেকটা আছে আন্দামান নিকোবরের পোর্ট ব্লেয়ারে যেটা তার নাম হলো বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো ভারতের এই যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গুলো, এইগুলোর নাম একটু চেঞ্জ করা। আর বাকি অন্যান্য জায়গায় যে সমস্ত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে সেই সবগুলোতেই তার নাম অনুসারেই আছে। যেমন কোচিতে হলো কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, গোয়াতে গোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এইরকম। তো এইগুলোর নাম কি আমি আরো একবার বলি। পাঞ্জাবের অমৃতসরে গুরু রামদাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা যদি হিস্ট্রি পড়ি তাহলে এই এরিয়ার নাম হিসাবে বা এই এরিয়াতে যে ফেমাস ব্যক্তি সেই হিসাবে এই এয়ারপোর্টের নাম হয়েছে। যেমন পাঞ্জাবের এরিয়াতে শিখ গুরু ছিল গুরু রামদাস, সেই হিসাবে অমৃতসর এয়ারপোর্টের নাম হয়ে গেছে গুরু রামদাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। উত্তরাখণ্ডের দেরাদুনে জলিগ্র্যান্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দিল্লিতে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। উত্তরপ্রদেশে দুটো, একটা লখনৌতে একটা বারাণসীতে। লখনৌতে হলো চৌধুরী চরণ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বারাণসীতে লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বিহারের পাটনাতে জয়প্রকাশ নারায়ণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ঝাড়খণ্ডের রাঁচিতে বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কলকাতাতে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আসামের গুয়াহাটিতে গোপীনাথ বারদৌলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আচ্ছা, এইখানে আমাদের মার্কিং এ একটুখানি প্রবলেম হয়ে গেছে। গুয়াহাটি হলো এইখানটাতে, এই যে এইখানে হলো গুয়াহাটি, এই গুয়াহাটিতে রয়েছে গোপীনাথ বারদৌলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। উড়িষ্যার ভুবনেশ্বরে বিজু পাটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আন্দামান নিকোবরের পোর্ট ব্লেয়ারে বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছত্তিশগড়ে একটা আছে রায়পুরে স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নাগপুরে ডক্টর বি আর আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তেলেঙ্গানার হায়দ্রাবাদে রয়েছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চেন্নাইতে দুটো, আন্না আর মিনামবক্কম। বেঙ্গালুরুতে রয়েছে ক্যাম্পাগোড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বোম্বেতে রয়েছে ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা সান্টা ক্রুজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। গুজরাটের আহমেদাবাদে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
মধ্যপ্রদেশের ইন্দোরে রানী অহল্যাবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর রাজস্থানের ভেতর উদয়পুরে মহারানা প্রতাপ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবার এই এয়ারপোর্ট সম্পর্কে আরো কিছু মিসলেনিয়াস বিষয় আছে, সেইগুলো বলি। ভারতের টোটাল এয়ারপোর্টের সংখ্যা প্রায় 487টা। এর ভেতর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হলো 36টা, আর 11টা লিমিটেড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে। লিমিটেড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই কথাটার মানে হলো যে ওই এয়ারপোর্টে ল্যান্ডিং করতে হলে স্পেশাল পারমিশন নিয়ে আসতে হবে। তো ইন্টারন্যাশনাল আর লিমিটেড ইন্টারন্যাশনাল বললাম, এছাড়াও আরো বিভিন্ন টাইপের এয়ারপোর্ট আছে। যেমন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কাকে বলে? যে এয়ারপোর্টে অন্য দেশ থেকে এরোপ্লেনও আসে, আবার নিজের দেশ মানে ভারতের অন্য কোনো এয়ারপোর্ট থেকে এই এয়ারপোর্টে প্লেন এলো, এই টাইপের এয়ারপোর্টকে বলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এছাড়া আছে ডোমেস্টিক এয়ারপোর্ট। ডোমেস্টিক এয়ারপোর্ট মানে ওই এয়ারপোর্টে শুধুমাত্র ভারতের ভেতর অন্য কোনো এয়ারপোর্ট থেকে প্লেন এলে তবেই এন্ট্রি দেওয়া হবে, ইন্টারন্যাশনাল কোনো প্লেন ডোমেস্টিক এয়ারপোর্টে এন্ট্রি দেওয়া হয় না। এবার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতর একটা স্পেশাল টাইপের এয়ারপোর্ট আছে, সিভিল এনক্লেভ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সিভিল এনক্লেভ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ এই সমস্ত এয়ারপোর্ট গুলো নর্মালি মিলিটারি অপারেশনের জন্য ইউজ হয়, তবে এই সমস্ত এয়ারপোর্টে আলাদা একটা টার্মিনাল থাকে যেখানে নর্মাল প্যাসেঞ্জার আসা যাওয়া করতে পারে। যেমন আন্দামানের ভেতর এই যে বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা একটা সিভিল এনক্লেভ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মানে এটা নর্মালি মিলিটারি অপারেশনের জন্য ইউজ হয়, তবে এখানে আলাদা একটা টার্মিনাল রয়েছে যেখানে ইন্টারন্যাশনাল বিভিন্ন ফ্লাইটও আসে, মানে মানুষজন ওই এয়ারপোর্টে নামতে পারে। এছাড়া ভারতে বিভিন্ন ডিফেন্স এয়ারপোর্ট রয়েছে যেটা শুধুমাত্র ডিফেন্স বা মিলিটারি অপারেশনের জন্যই ব্যবহার হয়, ওখানে কোনো প্যাসেঞ্জারের এলাও থাকে না। তো যাই হোক, যেমনটা বললাম যে ভারতে টোটাল এয়ারপোর্টের সংখ্যা 487। গভর্নমেন্ট আর প্রাইভেট সমস্ত রকম এয়ারপোর্ট মিলিয়ে ভারতের টোটাল এয়ারপোর্টের সংখ্যা 487। আর এর ভেতর সব থেকে বিজি এয়ারপোর্ট হলো দিল্লি এয়ারপোর্ট, মানে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভারতের সব থেকে ব্যস্ত এয়ারপোর্ট হলো ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পুরো বিশ্বের ভেতর 12 নম্বরে রয়েছে বিজি এয়ারপোর্টের তালিকায়। এই দিল্লি এয়ারপোর্টে পুরো এক বছরে গড়ে 7 কোটি লোক যাতায়াত করে। যদি প্রতিদিনের হিসাব করে তাহলে বলা যায় যে দিল্লি এয়ারপোর্টে প্রতিদিন প্রায় 1,90,000 মতন মানুষ যাতায়াত করে। তো যাই হোক, ভারতের সব থেকে বিজি এয়ারপোর্ট দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। 2 নম্বরে রয়েছে ছত্রপতি শিবাজী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। 3 নম্বরে রয়েছে বেঙ্গালুরুতে ওই ক্যাম্পাগোড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দিল্লি, বোম্বে, বেঙ্গালুরু। 4 নম্বরে রয়েছে চেন্নাইতে মিনাম্বক্কম। আর 5 নম্বরে রয়েছে কলকাতা। দিল্লি, মুম্বাই, বেঙ্গালোর, চেন্নাই, কলকাতা, এই হচ্ছে 5টা পজিশন। আর যদি বলি ভারতের সব থেকে বড় এয়ারপোর্ট কোনটা, তো সেটা হচ্ছে এই রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা হায়দ্রাবাদ এয়ারপোর্ট। সব থেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। 2 নম্বরে রয়েছে দিল্লির এই ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর 3 নম্বরে রয়েছে ক্যাম্পাগোড়া। সাইজের দিক থেকেও ক্যাম্পাগোড়া 3 নম্বরে, বিজির দিক থেকেও ক্যাম্পাগোড়া 3 নম্বরে। এবার ভারতে আমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কি বললাম, কলকাতার ওইটা বা দমদমের ওইটা। এছাড়াও পশ্চিমবঙ্গে আরো বিভিন্ন এয়ারপোর্ট আছে, আরো 4-5টা এয়ারপোর্ট আছে। যেমন উত্তরবঙ্গে শিলিগুড়িতে রয়েছে বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। শিলিগুড়িতে বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই বীর সাভারকার যেরকম সিভিল এনক্লেভ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই বাগডোগরাও একটা সিভিল এনক্লেভ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। শিলিগুড়ির পাশে এখানে হলো কোচবিহারেও একটা এয়ারপোর্ট রয়েছে। এরপর দিনাজপুর আর মালদাতে 2টো এয়ারপোর্ট রয়েছে, বালুরঘাট এয়ারপোর্ট আর মালদা এয়ারপোর্ট। যদিও এই 2টো এয়ারপোর্ট অপারেশনাল না, মানে এই দুটোতে কোনো ফ্লাইট আসা যাওয়া করে না। এরপর দুর্গাপুর আর আসানসোলে 2টো এয়ারপোর্ট রয়েছে। দুর্গাপুরে হলো কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, আর আসানসোলে রয়েছে বার্নপুর এয়ারপোর্ট। এখানে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট আর এটা বার্নপুর এয়ারপোর্ট। ভারতে যে বিভিন্ন প্রাইভেট এয়ারপোর্ট গুলো রয়েছে সেগুলোকে বাদ দিলে যত গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে এয়ারপোর্ট রয়েছে সেই সমস্তগুলোকে কন্ট্রোল করে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা AAI। এই যে আমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গুলোর কথা বললাম, এই সবগুলোকেই কন্ট্রোল করে AAI। পশ্চিমবঙ্গের ভেতর এই যে শিলিগুড়িতে বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট,
এটা মিনিস্ট্রি অফ ডিফেন্স, আর এএআই অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স আর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এই দুটোর একসাথে কন্ট্রোলে রয়েছে এই বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভারতে যতগুলো সিভিল এনক্লেভ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে সবগুলোই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আর মিনিস্ট্রি অফ ডিফেন্স এই দুজন মিলে একসাথে কন্ট্রোল করে। এরপর কোচবিহার আর কলকাতার যে এয়ারপোর্ট এই দুটো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা এএআই দ্বারা কন্ট্রোল হয়। বর্ধমানে এই যে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট এটা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা কন্ট্রোল হয়, তবে এর সাথেও থাকে এএআই অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। আর এই যে আসানসোলে রয়েছে বার্নপুর এয়ারপোর্ট এটা কন্ট্রোল হয় সেলের দ্বারা বা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর দ্বারা। এবার এয়ারপোর্ট সম্পর্কে আরো দুটো তথ্য দিয়ে রাখি। যে সমস্ত এয়ারপোর্ট সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় সেগুলোকে বলা হয় পাবলিক এয়ারপোর্ট, আর যেগুলো কোনো প্রাইভেট কোম্পানি দ্বারা নিয়ন্ত্রণ হয় সেগুলোকে বলা হয় প্রাইভেট এয়ারপোর্ট। এবার এই রকমও এয়ারপোর্ট আছে যেটা পিপিপি মডেলে তৈরি করা, অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে তৈরি করা। যেমন এই যে কোচিতে রয়েছে কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভারতের প্রথম পিপিপি মডেলে তৈরি করা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে তৈরি করা এয়ারপোর্ট। এই এয়ারপোর্টের কিছু শেয়ার প্রাইভেট কোম্পানি রয়েছে, কিছু শেয়ার ভারত সরকারের রয়েছে। আর এই কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা ভারতের প্রথম গ্রিন এয়ারপোর্টও, মানে এই কোচি এয়ারপোর্ট পুরোটাই সোলার পাওয়ারের সাহায্যে চলে। এবার এই গ্রিন এয়ারপোর্টের সাথে রিলেটেড আরেকটা এয়ারপোর্ট আছে, সেটা হলো গ্রিন ফিল্ড এয়ারপোর্ট। গ্রিন এয়ারপোর্ট কোচি আর গ্রিন ফিল্ড এয়ারপোর্ট সেটা হলো নয়ডা এয়ারপোর্ট। এর নাম হলো জহর এয়ারপোর্ট। নয়ডাতে একটা এয়ারপোর্ট রয়েছে জহর এয়ারপোর্ট, এটাকে বলা হয় ফার্স্ট গ্রিন ফিল্ড এয়ারপোর্ট। তো যাই হোক, ভারতের বিভিন্ন এয়ারপোর্টের ব্যাপারে হলো। এবার বলি ভারতের বিভিন্ন ট্রাইব বা উপজাতি নিয়ে। ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রাইব বা উপজাতি দেখা যায়। ভারতে প্রচুর পরিমাণে উপজাতি রয়েছে, তবে তার ভেতর কিছু গুরুত্বপূর্ণ উপজাতির নাম বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেইগুলো আমি একটু বলে দিই। যেমন জম্মু কাশ্মীরের এই এরিয়াতে গাড্ডি বাকারওয়াল, হিমাচল প্রদেশ এরিয়াতে কিন্নর, গাড্ডি আর বাকারওয়াল, হিমাচল প্রদেশ এরিয়াতে কিন্নর, উত্তরাখণ্ড আর উত্তরপ্রদেশ মিলিয়ে এই এরিয়াতে খারু বা চারু উপজাতি, গাড্ডি বাকারওয়াল কিন্নর খারু বা চারু উপজাতি। সিকিমের এরিয়াতে দেখা যায় লেপচা বা ভুটিয়া উপজাতি, লেপচা বা ভুটিয়া। এবার নর্থ ইস্ট স্টেট গুলোতে অলমোস্ট সমস্ত স্টেটেই কোনো না কোনো উপজাতি রয়েছে। যেমন অরুণাচল প্রদেশের উপরের এই এরিয়াতে দেখা যায় খামপতি উপজাতি, অরুণাচল প্রদেশ এরিয়াতে খামপতি উপজাতি। এছাড়া অরুণাচল প্রদেশে আরো বিভিন্ন উপজাতি আছে, যেমন ডাফলা, এই এরিয়াতে ডাফলা পাহাড়ের নাম শুনেছে, এখানে পরপর পাহাড় আছে, ডাফলা, মিরি, আবির, মিশমি, পাটকাইবং, সেই পাহাড়ের নাম অনুসারে ওই এরিয়ার উপজাতির নাম হয়ে গেছে। সেই হিসাবে এখানে হলো ডাফলা উপজাতি, এখানে সিংফো উপজাতি, ডাফলা, সিংফো, এই এরিয়াতে মিশমি উপজাতি। তো অরুণাচল প্রদেশে খামপতি, ডাফলা, সিংফো, মিশমি। নাগাল্যান্ডের এরিয়াতে নাগা, মো, আঙ্গামি, নাগাল্যান্ড এরিয়াতে নাগা, মো আর আঙ্গামি, নাগাল্যান্ড এরিয়াতে নাগা, মো, আঙ্গামি। মণিপুরে কুকি, মিজোরামে মিজো লুসাই, আর মেঘালয়ে একদম কমন গারো, খাসি, জয়ন্তিয়া, তিনটেই উপজাতি। এছাড়াও আরো বিভিন্ন উপজাতি আছে, গুরুত্বপূর্ণ এইগুলো: গারো, খাসি, জয়ন্তিয়া, আর মিজোরামে মিজো লুসাই। আসাম এরিয়াতে দেখা যায় চুটিয়া, এছাড়া বোরো, মিকির, চুটিয়া, আসাম এরিয়াতে বোরো, মিকির, চুটিয়া। পশ্চিমবঙ্গের ভেতর জলপাইগুড়ি এরিয়াতে দেখা যায় টোটো উপজাতি, এছাড়া ঝাড়খণ্ড এরিয়াতে, ঝাড়খণ্ডের উপরের পোর্শন আর বিহারের এই পোর্শনে দেখা যায় মুন্ডা, হো, এই সমস্ত উপজাতি। মুন্ডা, হো, বিহার আর ঝাড়খণ্ড এই এরিয়াতে, মেইনলি ঝাড়খণ্ড এরিয়াতে মুন্ডা, হো, আর নাগাল্যান্ডে মো আর ঝাড়খণ্ডে হো। উড়িষ্যাতে দেখা যায় খোর উপজাতি। বর্তমানে অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা মিলিয়ে এই এরিয়াতে মোটামুটি এই গোদাবরী নদীর আশেপাশে এই এরিয়াতে দেখা যায় কাদর উপনাদ বা কাদার উপজাতি। অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এরিয়াতে দেখা যায় কাদার উপজাতি। তামিলনাড়ু এরিয়াতে দেখা যায় টোডা, তামিলনাড়ুতে টোডা। কেরালাতে ইরুলা, তামিলনাড়ু টোডা, কেরালা ইরুলা। গুজরাটে পাটালিয়া, টোলিয়া, ডাফার, গুজরাটে পাটালিয়া,
টলিয়া, ডাফার। গুজরাটে পাটালিয়া, টলিয়া, ডাফার। এখানে কাদার, এখানে টোডা, আর এখানে ইরুলা। এবার মেইনলি রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ এই এরিয়াতে দেখা যায় বাঞ্জারা, ভিল, কলি। বাঞ্জারা, ভিল আর কলি। বাঞ্জারা, ভিল, কলি তিনটেই মিক্স করে দেখা যায়। আর উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এই এরিয়াতে দেখা যায় গোন্ড উপজাতি, মেইনলি উত্তরপ্রদেশ এরিয়াতে। এই এরিয়াতে গোন্ড। আর রাজস্থানের এই এরিয়াতে দেখা যায় মিনা। রাজস্থানের এই এরিয়াতে মিনা। রাজস্থান এরিয়াতে মিনা। তো কোথায় কি হলো আমি আরো একবার বলে দিই। জম্মু কাশ্মীরে গাড্ডি, বাকারওয়াল। হিমাচল প্রদেশে কিন্নর। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এই এরিয়াতে পাওয়া যায় খারু বা চারু। সিকিমের এই এরিয়াতে লেপচা, ভুটিয়া। অরুণাচল প্রদেশে খামপতি, ডাফলা, সিংফো, মিশমি এইসব। নাগাল্যান্ডে নাগা, মো, আঙ্গামি। মণিপুরে কুকি। মিজোরামে মিজো, লুসাই। মেঘালয়ে গারো, খাসি, জয়ন্তিয়া। আসামে বোরো, মিকির, চুটিয়া। জলপাইগুড়ির এই এরিয়াতে টোটো। ঝাড়খণ্ডের এই এরিয়াতে মুন্ডা, হো। উড়িষ্যার এই এরিয়াতে খোর বা খোন্ড। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এই এরিয়াতে খাদার। তামিলনাড়ু এরিয়াতে টোডা। কেরালা এরিয়াতে ইরুলা। গুজরাটের এরিয়াতে পাটালিয়া, টলিয়া, ডাফার। রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ এই এরিয়াতে ভিল, বাঞ্জারা, কলি। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এই এরিয়াতে গোন্ড। আর রাজস্থানের এরিয়াতে মিনা। এরপর আন্দামান নিকোবরে এক ধরনের উপজাতি দেখা যায়, এক ধরনের না, বিভিন্ন ধরন। যেমন ইয়ারভা, শ্যাম্পেন, সেন্টেলেজ এইসব। ইয়ারভা, শ্যাম্পেন, সেন্টেলেজ এইগুলো কোথায়? আন্দামান নিকোবর। এবার ভারতের এতগুলো উপজাতির ভেতর সব থেকে বড় উপজাতি হলো ভিল। ভারতের সব থেকে বড় উপজাতি ভিল। টোটাল যত ট্রাইব পপুলেশন আছে তার প্রায় 38% পপুলেশন হলো ভিল প্রজাতির। তারপর সেকেন্ড নাম্বারে হলো গোন্ড। 1 নম্বরে ভিল, 2 নম্বরে গোন্ড। উপজাতিদের প্রায় 38% পপুলেশন ভিল আর প্রায় 35% পপুলেশন গোন্ড। সেই হিসাবে ভারতের সব থেকে বড় উপজাতি ভিল আর সেকেন্ড সব থেকে বড় গোন্ড। এবার এখানে আরো একটা প্রশ্ন কখনো কখনো জিজ্ঞেস করে যে দক্ষিণ ভারতের সব থেকে বড় উপজাতি। দক্ষিণ ভারতের সব থেকে বড় উপজাতি হলো টোডা। দক্ষিণ ভারতের সব থেকে বড় উপজাতি টোডা। এবার এই উপজাতি সম্পর্কে আরো দু একটা বিষয় আছে, আমি একটু বলে রাখি। ভারতে যেমন বললাম যে প্রচুর ট্রাইব রয়েছে, প্রায় 550-এরও বেশি ট্রাইব রয়েছে ভারতে। ভারতের টোটাল পপুলেশনের প্রায় 8.5% হলো ট্রাইব পপুলেশন, অর্থাৎ যাদেরকে শিডিউলড করা। তো শিডিউল ট্রাইবের সংখ্যা ভারতে প্রায় 8.5%। সব থেকে বেশি ট্রাইব রয়েছে মধ্যপ্রদেশে। এই যে বললাম এই এরিয়াতে দেখা যায় ভিল, বাঞ্জারা, কলি। এর ভেতর সব থেকে বেশি বসবাস করে এই মধ্যপ্রদেশ এরিয়াতে, তাও সব থেকে বেশি হলো ভিল উপজাতি। ফলে এই এরিয়াতে মানে মধ্যপ্রদেশে বেশি হয়েই যায়। আর এই যে এই এরিয়াতে গোন্ড উপজাতি তো আছেই, সেই হিসাবে ভারতের সব থেকে বেশি উপজাতি দেখা যায় এই মধ্যপ্রদেশ এরিয়াতে। এখন যেমনটা বললাম যে ভারতের সব থেকে বড় উপজাতি কি? ভিল। দক্ষিণ ভারতের সব থেকে বড় উপজাতি কি? টোডা। আচ্ছা, যদি বলি পূর্ব ভারতের সব থেকে বড় উপজাতি কি, তাহলে হলো আসামের এই বড় উপজাতি। আসামের বড় উপজাতি পূর্ব ভারতের সব থেকে বড় উপজাতি। যদি বলি সব থেকে পুরনো উপজাতি, সেটা হলো আন্দামান নিকোবরের ওই ইয়ারভা উপজাতি। ধরা হয় যে আন্দামান নিকোবরের ইয়ারভা উপজাতি ভারতের ভেতর সব থেকে পুরনো উপজাতি। আর সব থেকে ভয়ানক উপজাতি এইখানেই অবস্থিত সেন্টেলেস উপজাতির লোকজন। তো এই হচ্ছে বিভিন্ন উপজাতি। এবার বলি ভারতের বিভিন্ন ইম্পর্টেন্ট রিসার্চ ইনস্টিটিউট নিয়ে। প্রথমে কৃষি বা এগ্রিকালচার ইনস্টিটিউট, মানে এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, এটা দিল্লিতে। কৃষি বা এগ্রিকালচারের জন্য দিল্লিতে। তারপর খাদ্য, পুষ্টি। খাদ্য মহীশূরে, পুষ্টি হায়দ্রাবাদে। এখানে হলো মহীশূর আর এখানে হলো হায়দ্রাবাদ। কৃষি, খাদ্য আর পুষ্টি। কৃষির হেডকোয়ার্টার দিল্লি, খাদ্যের হেডকোয়ার্টার মহীশূর আর পুষ্টির হেডকোয়ার্টার হায়দ্রাবাদ। এরপর খাবার রিলেটেড বিভিন্ন জিনিসপত্র বলে রাখি, যেমন ধান, গম, আলু এইসব। ধান হলো উড়িষ্যার কটকে। এই যে উড়িষ্যার ভেতর এখানে হলো কটক, এখানে ধান। আর বিহারের ভেতর পুষা, পাটনার কাছাকাছি একটা জায়গা পুষা, এখানে হলো পুষা। আর হিমাচল প্রদেশের ভেতর সিমলা, এখানে হলো সিমলা। কটকে ধানের গবেষণা কেন্দ্র, পুষাতে গম গবেষণা কেন্দ্র, আর সিমলাতে আলু গবেষণা কেন্দ্র। এরপর চা আর কফি। চায়ের গবেষণা কেন্দ্র আসামে, আসামের জোরহাটে। আর কফি কর্ণাটকের চিকমাগালু। আসামের ভেতর এই যে এইখানে হলো জোরহাট, আর কর্ণাটকে এখানে হলো চিকমাগালু। জোরহাটে চা গবেষণা কেন্দ্র, চিকমাগালুতে কফি গবেষণা কেন্দ্র। এরপর মাছ, মাংস। মাছের গবেষণা কেন্দ্র ব্যারাকপুরে। তবে মাছের আরো একটা গবেষণা কেন্দ্র আছে কোচিতে। ইনল্যান্ড ফিশারি রিসার্চ ইনস্টিটিউট, সেটা ব্যারাকপুরে। আর ওশিয়ান ফিশারি রিসার্চ ইনস্টিটিউট, সেটা কোচিতে। তো এই যে এইখানে হলো ব্যারাকপুর আর
এইখানে হলো কোচি। তো মাছের গবেষণা কেন্দ্র দুই জায়গায়, আর মাংসের গবেষণা কেন্দ্র হরিয়ানার ভেতর। হরিয়ানার চঙ্গিচেরা বলে একটা জায়গা আছে ওইখানে, এইখানে হলো চঙ্গিচেরা। মাছের গবেষণা কেন্দ্র ব্যারাকপুর আর কোচি, মাংস গবেষণা কেন্দ্র হরিয়ানার চঙ্গিচেরা। এরপর হরিয়ানাতেই আর একটা জায়গা আছে কার্নাল, এই কার্নালে হলো দুধের গবেষণা কেন্দ্র। হরিয়ানার কার্নাল দুধের গবেষণা কেন্দ্র। এরপর কেরালাতে একটা জায়গা আছে কাসারগড়, আর তামিলনাড়ুতে একটা জায়গা আছে কোয়েম্বাটুর। কেরালাতে এইখানে হলো কাসারগড়, আর তামিলনাড়ুর ভেতর এখানে হলো কোয়েম্বাটুর। এই কাসারগড়ে হলো নারকেল গবেষণা কেন্দ্র, আর কোয়েম্বাটুরে আখের গবেষণা কেন্দ্র। কোয়েম্বাটুর আখ আর কাসারগড় নারকেল। কোয়েম্বাটুরে নারকেল গবেষণা কেন্দ্র আর কাসারগড়ে আখের গবেষণা কেন্দ্র। তারপর অন্ধ্রপ্রদেশে একটা জায়গা আছে রাজমুন্দ্রি, এই যে এইখানে হলো রাজমুন্দ্রি, গোদাবরী নদীর পাশে রাজমুন্দ্রি, এখানে তামাক গবেষণা কেন্দ্র। গুজরাটে আছে ভাবনগর, ভাবনগরে লবণ গবেষণা কেন্দ্র, এইখানে হলো ভাবনগর, ভাবনগরে লবণ গবেষণা কেন্দ্র। আর উত্তরপ্রদেশে একটা জায়গা আছে কানপুর, এই কানপুরে হলো চিনি গবেষণা কেন্দ্র। এই যে লখনৌয়ের নিচে এইখানে হলো কানপুর, কানপুরে চিনি। তো খাবার দাবার রিলেটেড মোটামুটি এইগুলোই। এছাড়াও আরো বিভিন্ন রকম কিছু আছে, যেমন দিল্লিতে বললাম কৃষি, দিল্লিতে কৃষির পাশাপাশি আবহাওয়া গবেষণা কেন্দ্রও রয়েছে, মানে ওয়েদার রিসার্চ ইনস্টিটিউট। দিল্লিতে ওয়েদার, দিল্লিতে অনেকগুলো রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, আসছি এক এক করে। তো আবহাওয়া দিল্লিতে, আবহাওয়ার জন্য আরো এক জায়গায় রিসার্চ ইনস্টিটিউট আছে, সেটা হলো পুনেতে। মহারাষ্ট্রের ভেতর এই যে এইখানে হলো পুনে, আবহাওয়া গবেষণা কেন্দ্র দুই জায়গাতে, পুনে আর দিল্লি। এরপর কর্ণাটকের ব্যাঙ্গালোরে মহাকাশ আর বিমান গবেষণা কেন্দ্র, এই যে এইখানে হলো ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোরে মহাকাশ গবেষণা কেন্দ্র অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো মহাকাশ গবেষণা কেন্দ্র, আর বিমান এরোপ্লেন রিসার্চ ইনস্টিটিউট, এটা ব্যাঙ্গালোরে মহাকাশ আর বিমান। গোয়ার রাজধানী পানাজি, পানাজিতে সমুদ্র গবেষণা কেন্দ্র, পানাজিতে সমুদ্র গবেষণা কেন্দ্র। আর চেন্নাইতে হলো জাহাজ গবেষণা কেন্দ্র, চেন্নাইতে জাহাজ গবেষণা কেন্দ্র। এরপর বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, সেটা রুরকিতে, এই যে উত্তরাখণ্ডের ভেতর এখানে হলো রুরকিতে বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট। আর এই দিল্লিতেই আরো একটা আছে, সেটা হলো সড়ক গবেষণা কেন্দ্র দিল্লিতে, বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট রুরকিতে। রুরকি কোথায়? উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে আরো একটা জায়গা আছে দেরাদুনে হলো ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, দেরাদুনে ফরেস্ট। এই দেরাদুনে আরো একটা ইনস্টিটিউট আছে, সেটা হলো পেট্রোলিয়াম রিসার্চ ইনস্টিটিউট। তো দেরাদুনে ফরেস্ট আর পেট্রোলিয়াম। এবার এই জ্বালানি রিলেটেড আরো বেশ কয়েকটা ইনস্টিটিউট ঝাড়খণ্ডের ভেতর রয়েছে। ঝাড়খণ্ডে রয়েছে ধানবাদ, এই ধানবাদে জ্বালানি গবেষণা কেন্দ্র বা ফুয়েল রিসার্চ ইনস্টিটিউট। এছাড়াও ধানবাদে রয়েছে খনি আর কয়লা গবেষণা কেন্দ্র। জ্বালানি, খনি, কয়লা, জ্বালানি, খনি, কয়লা অর্থাৎ ফুয়েল, মাইনিং আর কোল, এই তিনটের জন্য রিসার্চ সেন্টার রয়েছে ধানবাদে। তো জ্বালানি, খনি আর কয়লা এই তিনটের ইনস্টিটিউট ধানবাদে। এছাড়াও ঝাড়খণ্ডে আরো দুটো জায়গা রয়েছে, রাঁচি আর জাদুগোড়া। রাঁচিতে হলো লাক্ষা গবেষণা কেন্দ্র, রাঁচিতে লাক্ষা গবেষণা কেন্দ্র। আর জাদুগোড়াতে ইউরেনিয়াম রিসার্চ ইনস্টিটিউট বা ইউরেনিয়ামের গবেষণা কেন্দ্র, জাদুগোড়াতে ইউরেনিয়াম রিসার্চ ইনস্টিটিউট। এরপর হীরের জন্য ফেমাস জায়গা হলো গুজরাটের সুরাট, ফলে হীরের রিসার্চ ইনস্টিটিউট সুরাটে, সুরাট। আর চামড়া চেন্নাইতে, চামড়ার গবেষণা কেন্দ্র চেন্নাইতে। আচ্ছা, হীরের গবেষণা কেন্দ্র বললাম সুরাট গুজরাটের ভেতর একটা জায়গা আছে আমেদাবাদ। এই আমেদাবাদে রয়েছে টেক্সটাইল বা বস্ত্র গবেষণা কেন্দ্র, টেক্সটাইল রিসার্চ ইনস্টিটিউট আমেদাবাদে। আর পাটের গবেষণা কেন্দ্র সেটাও ব্যারাকপুরে। এই যে ব্যারাকপুরে মাছের গবেষণা কেন্দ্র ছিল, এর পাশাপাশি পাটের গবেষণা কেন্দ্রও রয়েছে, জুট রিসার্চ ইনস্টিটিউট, ব্যারাকপুরে পাট রিসার্চ ইনস্টিটিউট। এরপর মেডিকেল রিলেটেড কিছু আছে, যেমন চিকিৎসা, ওষুধ আর ম্যালেরিয়া, মেডিকেল মেডিসিন ম্যালেরিয়া, এই তিনটের হেডকোয়ার্টারই দিল্লিতে। মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট দিল্লিতে, ওষুধ বা মেডিসিন রিসার্চ ইনস্টিটিউট সেটাও দিল্লিতে, ম্যালেরিয়া রিসার্চ সেটাও দিল্লিতে। এরপর ক্যান্সার রিসার্চ বোম্বেতে, ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট বোম্বেতে। আর যক্ষা বা টিবি রিসার্চ ইনস্টিটিউট সেটা ব্যাঙ্গালোরে কি বলেছি, মহাকাশ আর বিমান, এর সাথে সাথে যক্ষা বা টিবি, যক্ষা গবেষণা কেন্দ্র ব্যাঙ্গালোরে। আর ড্রাগস রিসার্চ ইনস্টিটিউট সেটা উত্তরপ্রদেশের লখনৌতে হলো ড্রাগস রিসার্চ ইনস্টিটিউট লখনৌতে। তো মোটামুটি এইগুলো হলো রিসার্চ সেন্টার। আচ্ছা, আরো দুটো বাদ গেল, পাঞ্জাব আর হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, এই চণ্ডীগড়ে রয়েছে বৈজ্ঞানিক যন্ত্রপাতি বা সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টের রিসার্চ সেন্টার, চণ্ডীগড়ে বৈজ্ঞানিক যন্ত্রপাতি। আর জম্মু কাশ্মীরে রয়েছে গুলমার্গ, এই গুলমার্গে হলো হাই অল্টিটিউড
বা উচ্চতা বিষয়ক গবেষণা কেন্দ্র। জম্মু কাশ্মীরের গুলমার্গে হাই অল্টিটিউড রিসার্চ সেন্টার। তো এইগুলো হলো। এবার আরো কিছু গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট আছে, যেমন ডিআরডিও। ডিআরডিওর হেডকোয়ার্টার দিল্লিতে। ডিআরডিও মানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিআরডিওর হেডকোয়ার্টার দিল্লিতে। এছাড়া দিল্লিতে রয়েছে সিএসআইআর, অর্থাৎ কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সিএসআইআর এর হেডকোয়ার্টার দিল্লিতে। এছাড়া রয়েছে আইসিএআর, অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ, যেটা ওই কৃষির কথা বললাম। আইসিএআর বা ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ, এটা দিল্লিতে। এছাড়াও রয়েছে আইসিএমআর, অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ, যেটা চিকিৎসার কথা বললাম। ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ, এটাও দিল্লিতে। তো যাই হোক, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু রিসার্চ ইনস্টিটিউট। এরপরে কি আছে,